প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমার প্রথম ক্লাস। আমি যেই বিষয়টির উপর আলোচনা করব সেটি হলো কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের জন্য এটি। কিন্তু যে চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব সেটি ইন্টারমিডিয়েট লেভেলেও পাওয়া যাবে, আবার অনার্স লেভেলেও পাওয়া যাবে। সব জায়গায় এটি কার্যকর আছে। যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং, সেকেন্ড চ্যাপ্টার। হিসাব বিজ্ঞানের যতগুলো শাখা আছে এর মধ্যে অন্যতম একটি শাখা হলো, গুরুত্বপূর্ণ শাখা হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের যে শাখায় ব্যয়ের শ্রেণীবিভাগ, বন্টন, নির্ণয় ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা দ্রব্য সামগ্রী বিক্রয় মূল্য নির্ধারণ করি। আমরা কস্ট শীট সম্পর্কে আলোচনা করব। কস্ট শীট, উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের যতগুলো তথ্যের প্রয়োজন আমরা তার একটি নমুনা এখানে উপস্থাপন করলাম। আমরা শুরু করব ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস দিয়ে। র মেটেরিয়ালসের যদি ওপেনিং স্টক থাকে, এর সাথে সংযুক্ত করব আমরা ক্রয় অর্থাৎ পারচেজ। পারচেজের সাথে রিটার্ন থাকতে পারে, আদার্স কোনো কিছু থাকলে সেগুলো যোগ এবং বিয়োগ করব। এর সাথে ক্যারেজ ইনওয়ার্ড অর্থাৎ আন্ত পরিবহন সংযুক্ত হবে। দেওয়ার পরে যেটা বের হবে সেখান থেকে আমরা ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস বাদ দিয়ে দেব। এরপর যেটা পাবো র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর সেলস, অর্থাৎ যেই পরিমাণ র মেটেরিয়ালস আমরা বিক্রয় অথবা ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো। এর সাথে ডাইরেক্ট এক্সপেন্স যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয়, বাংলা যেটাকে মুখ্য ব্যয় বলা হয়। মুখ্য ব্যয়ের সাথে অর্থাৎ প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। ফ্যাক্টরি ওভারহেডের সাথে কারখানায় যদি কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য সামগ্রী বিক্রয় করা হয়, সেলস অফ স্ক্র্যাপ, এটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে পাবো আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটাই বলি না কেন, যোগ করব। ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যেটুকু পাবো সেটা হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস প্রোডাকশন অর্থাৎ উৎপাদন। এখন এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস সংযুক্ত করতে হবে। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা যেটুকু পাবো সেই অংশটুকুকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স এই দুটো যোগ করব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বিভিন্ন প্রকারের থাকতে পারে, সেগুলো সংযুক্ত করতে হবে। সেলিং এক্সপেন্স বিভিন্ন আইটেমে থাকতে পারে, সেগুলোকে সংযুক্ত করতে হবে। এরপরে পাবো আমরা টোটাল কস্ট, অর্থাৎ এই তথ্য অনুযায়ী যতগুলো ব্যয়ের প্রয়োজন সব ব্যয়গুলো আমরা পেয়ে যাচ্ছি টোটাল কস্টে। টোটাল কস্টের সাথে প্রফিট যুক্ত করলে আমরা সেলিং প্রাইস বা সেলস প্রাইস পেয়ে যাব। এই হলো আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর নমুনা। এখন এই নমুনার আলোকে আমরা আমাদের প্রয়োজনীয় অঙ্ক করতে পারব, যেখানে আর কোনো সমস্যা থাকার কথা না। এখানে মনে রাখতে হবে আমাদের র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজড, প্রাইম কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট, প্রফিট, সেলিং প্রাইস। এই পয়েন্টগুলো আমাদের কাজে লাগবে, যেগুলো আমাদের বের করতে হতে পারে যে কোনো সময়। এবার আমরা নেক্সটে চলে যাব। একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। প্রিপেয়ার এ কস্ট sheet from the following information.
এই তথ্যগুলোর আলোকে আমরা একটা অঙ্ক সলিউশন করব। কি দেওয়া আছে? ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস, বিগিনিং ফিনিশড গুডস, ক্লোজিং ফিনিশড গুডস, র মেটেরিয়ালস ইউজড, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডাইরেক্ট লেবার, অর্থাৎ কারখানা খরচের 60% হবে ডাইরেক্ট লেবারের, 60% হবে কারখানা উপরি খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অন সেলস প্রাইস, বিক্রিত পণ্যের যে মূল্য আসবে সেই মূল্যের 20% হবে প্রশাসনিক খরচ। সেলিং এক্সপেন্স, বিক্রয় খরচ হবে 10% অফ সেলস। প্রফিট 20% অফ সেলস। বিক্রয়ের 20% হবে মুনাফা, 10% সেলিং এক্সপেন্স, আর প্রাইম কস্টের 20% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ডাইরেক্ট লেবারের 60% হবে ফ্যাক্টরি ওভারহেড। এরই আলোকে আমরা এখন প্রয়োজনীয় সলিউশন করব। এবার আসি আমরা স্টেটমেন্ট অফ কস্টে। আমাদের দেওয়া আছে র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ র মেটেরিয়াল ইউজড দেওয়া আছে 25,000 টাকা, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 15,000 টাকা। আমরা 25,000 আর 15,000 সংযুক্ত করলে পাবো প্রাইম কস্ট 40,000 টাকা। 40,000 টাকা প্রাইম কস্ট হলে এরপরে চলে যাব আমরা নেক্সটে ফ্যাক্টরি ওভারহেডে। ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কে বলা ছিল যে 60% অফ ডাইরেক্ট লেবার, তাহলে আমাদের ডাইরেক্ট লেবার ছিল কত? 15,000 টাকা। ডাইরেক্ট লেবার যদি 15,000 টাকা হয়, এর 60% করলে হবে 9,000 টাকা। পেয়ে গেলাম আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট, কারখানায় আমাদের যা খরচ হয়ে গেল 49,000 টাকা। এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস যোগ এবং বিয়োগ করব। দুইটা ডিফারেন্স করে বসাতে পারি অথবা এক এক করে আমরা লিখতে পারি। পাওয়া গেল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস পাইলাম আমরা ম্যানুফ্যাকচার্ড 50,000 টাকা। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে আমরা সংযুক্ত করব ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যেটুকু অংশ পাবো সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বের হলো আমাদের 49,000 টাকা। এখন প্রশাসনিক খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অন প্রাইম কস্ট। প্রাইম কস্টের 20% অর্থাৎ পিসি লেখা আছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অন প্রাইম কস্ট। প্রাইম কস্ট ছিল আমাদের কত? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা 20% করলে হয় 8,000 টাকা। আমাদের আর কোনো তথ্য দেওয়া ছিল না। এখন বলা ছিল যে সেলিং ওভারহেড 10% অফ সেলস, প্রফিট 20% অফ সেলস। তার মানে এই দুটো তথ্য দেওয়া আছে, কিন্তু সেলিং প্রাইস আমাদের দেওয়া নাই। সেলিং প্রাইস যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পর্যন্ত আমাদের সংযুক্ত করতে হবে। আমরা পেলাম 57,000 টাকা। এখন এই 57,000 টাকা পেলাম, ধরেন এই সেলিং প্রাইস যদি আমাদের বা সেলস 100% হয়, 70% আমাদের বাদ যাবে, 20% প্রফিট আর 10% সেলিং এক্সপেন্স। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে বের করব। যেই পরিমাণ টাকা বের হবে, অর্থাৎ এই 70%-এর মধ্যে থাকলো 57,000 টাকা, এই 57,000 টাকাকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসব, যেটা এখানে দেওয়া আছে। সেলিং এক্সপেন্স 10% সমান সমান 57,000 গুণন উপরে 10 নিচে 70% ছিল, তাহলে আমাদের বের হয়ে আসবে 8,143 টাকা, যেটা হলো সেলিং এক্সপেন্স এখানে দেওয়া আছে। এবার সেলিং এক্সপেন্স পর্যন্ত সংযুক্ত করলে আমরা পাবো টোটাল কস্ট। টোটাল কস্ট পেলাম কত? 65,143 টাকা। কিন্তু আমাদের প্রফিট বলা ছিল 20% অন সেলস, বিক্রয়ের 20%। বিক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে বিক্রয়ের উপর যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে বা মোট ব্যয়ের উপর কত হবে? মোট ব্যয়ের উপর হবে 25%। আমরা জানি এটা মুখস্থ করার মতো। কেউ যদি মনে করে যে না আমি মুখস্থ করে রাখবো, ক্রয় মূল্যের উপরে যা হবে বিক্রয় মূল্যের উপর তার থেকে কম হবে, তাহলে বিক্রয় মূল্যের উপর যেহেতু কম হবে, 20% হলে ক্রয় মূল্যের উপর হবে 25%। কিভাবে বের করব? এই 20% বাদ দিলে 100% থেকে আমাদের থাকে 80%, অর্থাৎ আমাদের টোটাল কস্ট পর্যন্ত আসলো 80%। এবার যদি আমরা চলে যাই ওখানে
যে প্রফিট অন কস্ট, কস্টের উপরে কত 65,143 টাকা, এই 65,143 টাকা গুণন 20% প্রফিট, আর এই টোটাল কস্টে আছে আমাদের 80%। তাহলে আমরা প্রফিট পেয়ে যাব 16,286 টাকা। এই প্রফিট 16,286 টাকা যখন আমরা সংযুক্ত করব তখন আমাদের সেলস ভ্যালু বের হয়ে আসবে 81,429 টাকা। এভাবে আমরা স্টেটমেন্ট অফ কস্ট শিট বা কস্ট শিট যেটাই বলি না কেন, আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের এই চ্যাপ্টারের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবো। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, জিনিসটা দেখলেই বুঝতে পারবে কিভাবে কি বের করতে হয়, অর্থাৎ দ্রব্য সামগ্রীর উৎপাদন ব্যয় যে বিবরণীর মাধ্যমে আমরা বের করি বা আলোচনা করি সেটা সম্পূর্ণ তোমাদের আলোচনা করে দেখানো হলো। তো আশা করতেছি সবাই ভালো থাকবে, করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ধন্যবাদ সবাইকে।